ওয়েলকাম টু হালদার ই একাডেমি অনলাইন প্ল্যাটফর্ম। আমরা ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অন্তর্গত যে বাংলা বইটি পড়ছিলাম, সেই বাংলা বইয়ে আমরা পড়ছিলাম সৈয়দ মুস্তাফা আলীর লেখা পঞ্চতন্ত্র কাব্যগ্রন্থের অন্তর্গত বা গদ্যাংশের অন্তর্গত বা গদ্যের অন্তর্গত আড্ডা নামক গদ্যটি। তো আগের দিনের ক্লাসে আমরা দেখলাম আড্ডা নিয়ে যখন বাংলা ভাষায় ভালো ভালো বা উত্তম উত্তম লেখা বেরিয়েছে, তখন ইংরেজিতেও কিন্তু দেখতে পাওয়া যায় যে আড্ডা নিয়ে হামলা চলেছে। এবং সেখানে আমরা দেখতে পাই চণ্ডীমণ্ডপে ভট্টাচার্যের কথা আসে এবং দেখতে পাওয়া যায় যে মৌলভী যে হাভেলি মৌলভীর কথাও কিন্তু প্রসঙ্গ আসে। এরপর আমরা দেখতে পেয়েছি এই আড্ডা নামক প্রবন্ধে যে বাঙালিরা সর্ব উৎকৃষ্ট পরিমাণে এবং সব থেকে ভালো পরিমাণে বাঙালিরাই কিন্তু আড্ডা মারতে পারে, আর কোথাও কেউ কিন্তু সে আড্ডাটা মারতে পারে না। কিন্তু এই প্রসঙ্গে যখন কথা এসেছে তখন দেখতে পাওয়া যায় যে সিন্ধু নদের কথা এসেছে। সিন্ধু নদের থেকে আগত যে মল্লা মাছের কথা এসেছে এবং তারপরে আমরা দেখতে পাই যে নর্মদা নদীর কথা এসেছে, নর্মদা নদীর মাছের কথা এসেছে, আগত যে মাছ সেই মাছের কথা এসেছে। এবং সর্বোপরি যে মাছের কথা আমরা না বললেই নয়, যে বাংলা বা পদ্মা নদী থেকে যে মাছটি এসেছে সেই মাছটি হচ্ছে ইলিশ মাছ, কিন্তু সেটি যখন চলে যাচ্ছে তখন সেটা নাম হয়ে যাচ্ছে কিন্তু হিলসা। এবং বাঙালিরা যে সর্ষে এবং ইলিশের এবং কাঁচা লঙ্কা দিয়ে যে ইলিশ মাছ রান্না করে খায়, সেটাকেই কোথাও সিন্ধেরা কি বলছেন যে এত উৎকৃষ্ট পরিমাণের মাছ কিন্তু এরা নষ্ট করছে, তাই বলছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ভারতীয় রান্না সেটা যেমন সিন্ধেরা পছন্দ করে না, আবার সিন্ধি প্রদেশের রান্না কিন্তু ভৃগু বা ভৃঙ্গ প্রদেশের যে মানুষরা তারা কিন্তু পছন্দ করে না। তারা কিন্তু আল্লাহ আল্লাহ বলে তখন ক্রন্দন করে বা রোদন করে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে বাঙালির কাছে যে আড্ডাটা সব থেকে উৎকৃষ্ট পরিমাণের, কায়রোর মানুষরা ভাবছে যে তারাই সব থেকে বেশি পরিমাণে আড্ডা দেয়, আর কেউ দিতে পারে না। তাই সৈয়দ মুস্তাফা আলী বলেছেন যে এই যে টুকরো টুকরো বিষয় নিয়ে যে আলোচনা এবং পার্থক্য, সেই সূক্ষ্ম সূক্ষ্ম বিচার কে করবে, কে এই বিচারের দায়িত্ব নেবে। তো এইটুকু আমরা সেদিন পড়েছিলাম বা আগের দিনের ক্লাসে আমরা পড়েছিলাম যে কায়রো প্রদেশের মানুষরা ভাবে যে তারা ছাড়া কেউ আড্ডা দিতে পারে না, কিন্তু বাঙালিরা ভাবে যে বাঙালিরা ছাড়া কেউ আড্ডা দিতে পারে না। কিন্তু এখন প্রশ্ন এটাই যে সব থেকে উৎকৃষ্ট পরিমাণে আড্ডা কে দিতে পারে। কারণ আমরা বাঙালি জাতি হয়ে আমরা দেখতে পাই যে কোনো একটা টপিক পেলেই হলো বাঙালিরা সেই আড্ডা, সেই কথোপকথন কিন্তু ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন কিন্তু চালিয়ে যেতে পারে। কিন্তু কায়রোর মানুষ বলছে যে তারাও সব থেকে উৎকৃষ্ট পরিমাণের আড্ডা দিতে পারছেন। এবার দেখা যাক যে সূক্ষ্ম সূক্ষ্ম সেই বিচারগুলি কে করেন। তো চলো আজকের ক্লাসটি আমরা আবার শুরু করি, এই আড্ডার 2য় নম্বর ক্লাস আজকে। তো চলো ক্লাসটি শুরু করা যাক। দেখো এই যে কায়রোর যে আড্ডাবাজরা তারা ভাবে যে তারাই নাকি আড্ডা দিতে পারে। তো কায়রোর আড্ডা কখনো কোনো অবস্থাতেই কারো বাড়িতে বসে না। যেমন আমাদের বাঙালিদের একটু স্বভাব দেখতে পাওয়া যায় যে তারা যেরকম রাস্তায় গিয়েও আড্ডা মারে, আবার কারোর বাড়িতে গিয়েও আড্ডা মারে। বা আমরা দেখতে পাই যে স্কুল, কলেজ, বিদ্যালয়, সব জায়গায়, অফিস, সব জায়গাতেই কিন্তু একটা আড্ডার পরিবেশ রয়েছে। কাজের পাশাপাশি আড্ডার পরিবেশটাও রয়েছে। কিন্তু এই কায়রোর মানুষরা বলছে যে তাদের আড্ডা বা তাদের সেখানকার আড্ডা কখনোই কিন্তু বাড়িতে বসে না। আড্ডাবাজরা বলেন তাতে করে আড্ডার নিরপেক্ষতা, তাতে করেই কিন্তু আড্ডার যে নিরপেক্ষতা রয়েছে, যে বিশিষ্টতা রয়েছে সেটা কিন্তু রয়েছে। কারণ আড্ডাবাজরা কেবলমাত্র বাইরে গিয়েই আড্ডা মারে, বাড়ির ভেতরে বা অন্তরে কিন্তু কোনো আড্ডা থাকে না, বাড়ির মধ্যে কিন্তু আড্ডার কোনো প্রবেশ দেখতে পাওয়া যায় না।
কারণ যারা বাড়িতে আড্ডা বসালো, সরি, কিন্তু বলুন গণতন্ত্র লোপ পায়? এই যে গণতন্ত্র, সেটা কি কোনোদিনও লোপ পাচ্ছে? এই আড্ডাবাজরা যে আড্ডার নিরপেক্ষতা বজায় রাখার জন্য তারা বাড়িতে আড্ডা করছে না, তারা রাস্তাতেই আড্ডা করছে, তাই বলছে যে এতে কি কোনো লোপ পাচ্ছে? গণতন্ত্র কি লোপ পাচ্ছে? কারণ যারা বাড়িতে আড্ডা বসালো, যিনি পানটা, আঁশটা, খিচুড়িটা, ইলিশ ভাজাটা, আবার ইলিশ, সুশীল পাঠক ক্ষমা করো, ওই বস্তুটির প্রতি আমার মারাত্মক দুর্বলতা আছে। বলছে দেখো, যে যারা আড্ডাটাকে বাড়িতে এনে পৌঁছালো, তারা শুধু বাড়িতে শুধু আড্ডা দেয় তা কিন্তু নয়, তার সঙ্গে কিন্তু বাঙালির যেহেতু ভোজন রসিক, ভোজনের রস সব থেকে বড় রস, সব থেকে উৎকৃষ্ট মানের রস এবং সর্ব রসের রসরাজ, সেই ভোজন রসকে কিন্তু বাঙালি টানবেই। তাই বলছে দেখো, আড্ডাবাজরা বলেন যে যে বাড়িতে বা যারা বাড়িতে আড্ডাটাকে বসালো, যিনি পানটাকে, আঁশটাকে, আঁশ বলতে মাছ, পেঁয়াজ, রসুন, মাংস, ডিম, এইগুলোকে আমরা আঁশ হিসাবে ধরি, তো পানটাকে, আঁশটাকে এবং খিচুড়িটাকে, এবং এই যে কোনো বৃষ্টির দিন হলে বা ওয়েদার খারাপ হলে বা ঠান্ডার দিন হলে আমরা কি করি, চালে ডালে সেই খিচুড়ি করি, সেই খিচুড়িটাকে, এবং সর্বোপরি উৎকৃষ্ট পরিমাণের যে মাছ, সব থেকে প্রিয় মাছ, সবার একটি দুর্বলতা রয়েছে যে মাছের প্রতি, সেটা হচ্ছে ইলিশ ভাজা বা ইলিশ মাছ। বলছে সর্বোপরি সেই ইলিশ ভাজাটা দিয়ে কেউ হয়তো তাকে আবার বলছে যে আবার ইলিশ, মানে আবার তুমি ইলিশকে টেনেছো। বলছে সুশীল পাঠক, এই পাঠক বৃন্দকে বলছে ক্ষমা করো আমাকে। সৈয়দ মুস্তাফা আলী বলছেন, আড্ডা নামক গদ্যে বলছেন যে ক্ষমা করো আমাকে। এই বস্তুটির প্রতি আমার মারাত্মক পরিমাণে দুর্বলতা রয়েছে। মানে দুর্বলতা মানুষের কিছু কিছু বস্তুতে থাকে, কিন্তু সৈয়দ মুস্তাফা আলীর কিন্তু সব থেকে উৎকৃষ্ট পরিমাণের যে দুর্বলতা বা মারাত্মক দুর্বলতা, সেটা কিন্তু একমাত্র দেখতে পাওয়া যায় সেই সুশীল পাঠককে বলছে যে ইলিশের প্রতি। তা বলছে সুশীল পাঠককে তুমি আমাদেরকে ক্ষমা করো, আমি অনিচ্ছাকৃতভাবেই কিন্তু ইলিশের প্রসঙ্গটা টেনেছি, কারণ ইলিশের প্রতি আমার যা দুর্বলতা, আমি কোনো কথাতেই ইলিশ ছাড়া অন্য কিছু মাছের কথা ভাবতেই পারি না। তারপরে দেখো, বেহেশতের বর্ণনাতেও ইলিশের প্রসঙ্গ নেই বলে 5 বকত নামাজ পড়ে সেথায় যাবার কণা মাত্র বাসনা আমার নেই। বলছে একটা বর্ণনার কথা বলছে, সেটা হচ্ছে বেহেশতের বর্ণনাতে ইলিশের প্রসঙ্গ নেই, তাই কবির ইচ্ছাও নেই সেখানে যাওয়ার। তাই বলছে 5 বকতের নামাজ পড়েছে, যে 5টা দফাতে নামাজ পড়া বা 5টা ভাগে যে নামাজ পড়া, 5টা সময়ের যে নামাজ, সেই বলছে 5টা বকতের যে নামাজ পড়ে সেটাই যাবার কোনো বাসনা কিন্তু আমার নেই, বলতে সৈয়দ মুস্তাফা আলীর কিন্তু নেই। তাই বলছেন যে সৈয়দ মুস্তাফা আলী বলছেন যে আমার তো মারাত্মক পরিমাণে ইলিশের প্রতি দুর্বলতা, আমি কোনো প্রসঙ্গ আসলেই, কোনো খাবারের প্রসঙ্গ আসলেই সেখানে ইলিশকে ধরে টানি, কিন্তু বলছে যে বেহেশতের যে বর্ণনা, সেখানে তো ইলিশের প্রসঙ্গ নেই, তাই 5 বকতের নামাজ পড়ার পর আমার সেখানে সেই উল্লেখিত যে জায়গাটির নাম বেহেশত, সেখানে যাবার বিন্দুমাত্র ইচ্ছা সৈয়দ মুস্তাফা আলীর কিন্তু নেই। তাই ফিরিয়ে দেন বলে তাকে সবাই যেন একটু বড্ড বেশি তোয়াজ করে। তোয়াজ করা মানে হচ্ছে বারবার করে চল 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 করে তাকে প্রায়োরিটি দেওয়া, এবং বলা যায় যে তাকে মানে ঠেলে দেওয়া, যে চলো তোমাকে তোয়াজ করে রাখা, মানে হচ্ছে সে মাথায় করে রাখার মতো অবস্থা। তাই বলছি যে সৈয়দ মুস্তাফা আলী সে তো কোনো প্রসঙ্গ আসলেই আগে ইলিশকে টানে। ইলিশ ছাড়াও যে আড্ডা হয় বা ইলিশ ছাড়াও যে ভোজন রস সম্পন্ন হয় বা ভোজন আস্বাদন করা যায়, তা কিন্তু বলছেন যে ইলিশ ছাড়া
পাঠককে বলছে তাই যে সুশীল পাঠক তুমি ক্ষমা করো, ইলিশ আমার বড্ড মারাত্মক একটি দুর্বলতা, যে দুর্বলতা আমি এখনো কাটিয়ে উঠতে পারিনি। তাই বলছে যে ইলিশের যেহেতু বেয়ের সাথে কোনো উল্লেখ নেই ইলিশের, তাই আমি 5 ওয়াক্তের নামাজ পড়ার পর আমি সেখানে উপস্থিত থাকতে পারিনি বলে যে হয়তো ডাকতে এসেছিল তাকে ফিরিয়ে দিয়েছে। কিন্তু দেখতে পাওয়া যায় যে সবাই তাকে যেন একটু বেশি তোয়াজ করে রেখে দেয়, মানে তাকে মাথায় করে রাখে যে না, তাকে ছাড়া আড্ডা কখনোই সম্ভব হবে না, তাকে যেতেই হবে, এই যে একটা জোর করা, সেই ব্যাপারগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। তারপর দেখো কি বলছে, 8টা গোত্রের মিশরী নিকর্ষী মহাশয় বলেছেন বাড়ির আড্ডায় মেল মেলে না। বলছে দেখো 8টা গোত্রের, মানে যারা যে হয়তো আড্ডা বাজ আমরা বলি, আবার এখানে আমরা পেলাম কিন্তু 8টা একটা গোত্র, সেই 8টা গোত্রীয় বা গোত্র থেকে উঠে আসা মিশরী নিকর্ষী মহাশয়া, একজন মেয়ে, একজন মহিলা, একজন নারী, সে বলছে যে বাড়ির আড্ডায় মেল মেলে না। রাস্তার যে আড্ডা এবং বাড়ির যে আড্ডা, দুটো যে তফাৎ, সেটা কিন্তু তিনি এই প্রসঙ্গের মাধ্যমে কিন্তু বুঝিয়েছেন। বলেছেন যে বাড়ির আড্ডাতে কিন্তু মেল মেলে না, যেটা রাস্তাতে হয়, যেটা রাস্তার আড্ডা হয়, সেটা কিন্তু মেল মেলতে চায় না। এরপর দেখো কি বলছে, অফিস, পোষ্য কোনো ক্যাফেতে যদি আড্ডা বসে, তবে সেখানে কেউ কাউকে চায়ের খাঁ বানাতে পারে না। যেমন পুরীর মন্দির, জাতপাত নেই, সব ভাই, সব বেরাদর। বলছে দেখো অফিসে পোষ্য এবং কোনো কাফেতে যদি আড্ডা বসে, বাইরের কোথাও যদি আড্ডা বসে, তবে সেখানে কাউকে খায়ের খাঁ বানাতে কিন্তু পারে না, যেটা বাড়িতে পারা যায়। যেমন পুরীর মন্দিরের প্রসঙ্গ এসেছে, সবাই আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাই আমরা পুরীতে ঘুরতে যেতে পারি। পুরীর যে স্থান, ঘোরার যে স্থান, সেটা সবার জন্য উন্মুক্ত, সেখানে জাতপাতের কোনো ব্যাপার নেই, সবাই ভাই, সবাই বেরাদর, সবাই আদরের। কিন্তু হয়তো পুরীর মন্দিরের ভেতর হয়তো বাঙালি ছাড়া হয়তো প্রবেশ নিষিদ্ধ, কিন্তু পুরী যে সমুদ্র সৈকত, পুরী নামক যে ঘোরার স্থান, সেখানে কিন্তু কোনো জাতপাতের ব্যাপার নেই, সবাই কিন্তু ঘুরতে যেতে পারে। সেটাই সৈয়দ মুস্তাফা আলী কিন্তু বলছেন। কারণ দেখো, সৈয়দ মুস্তাফা আলী বারবার এই আড্ডা গদ্যে একটা কথাই বলেছেন যে আড্ডা, এই কথোপকথন, একজন একটা টপিকে হয়তো কথা বলতে বলতে আরেকটা টপিক নিয়ে ঢুকে যায়, এই যে একটা কথার পর কথা, কথার পিঠে কথা চলে, এতে কি হয়, আমাদের মন এবং শরীর দুটোই কিন্তু ভালো থাকে। কিন্তু আমরা দেখতে পাই যে এই আড্ডাবাজরা কিন্তু আবার বলছে যে বাঙালির সর্বোৎকৃষ্ট পরিমাণে আড্ডা মারতে পারে, কায়রোর যারা আড্ডাবাজ তারা বলেন যে তারাই একমাত্র আড্ডা মারতে পারে, আর কারোর দ্বারা এই আড্ডা মারা কিন্তু সম্ভব নয়। তবে বাঙালির সাথে কায়রো জাতির একটা তফাৎ কিন্তু সৈয়দ মুস্তাফা আলী আড্ডা নামক গদ্যে কিন্তু দেখালেন, যে বাঙালিরা তারা বাড়ির ভেতরে যেমন আড্ডা মারে, বাড়ির বাইরে গিয়ে রাস্তাতেও কিন্তু তেমন ভাবেই আড্ডা মারে, কিন্তু এই কায়রোর আড্ডা কোনো অবস্থাতেই বাড়িতে বসে না, মানে বাড়িতে কিন্তু সেই আড্ডাটা কোনোভাবে অ্যালাউড নয়। এবং আড্ডাবাজরা তাতে আড্ডার যে নিরপেক্ষতা, যে গণতন্ত্র, সেটা যেন লোপ না পায়, সেটাই ব্যবস্থা করে, লোপ যদি পায় সেটার ব্যবস্থা করে। এবং কারণ যার বাড়িতে আড্ডা বসালো, তিনি কি করবেন, তিনি নানা রকম এবার খাবার অফার করবেন। খাবারের মধ্যে দেখো যে প্রসঙ্গগুলো এসেছে, তার মধ্যে রয়েছে পান্তা, আঁশটা, খিচুড়িটা এবং
সৈয়দ মুস্তাফা আলীর সবচেয়ে প্রিয় মাছটি ইলিশের প্রসঙ্গে এসেছে, কারণ ইলিশ ছাড়া সৈয়দ মুস্তাফা আলী কিছু ভাবতেই পারেন না। তাই সুপাঠক যারা বা সুশীল পাঠক যারা, তাদের কাছে বারবার করে ক্ষমা চেয়ে নিয়েছেন। বলছে যে এই বস্তুটি প্রতি যে তার যে দুর্বলতা, সেটা সে কোনোভাবেই কমাতে পারেন না। বলা যায় যে তিনি কমাতে চানও না, এবং যেই প্রসঙ্গে বা যেখানে ইলিশের প্রসঙ্গ নেই সেখানে তিনি যেতে গড় রাজি, সে যেতে চান না বললেই চলে। তবে সেখানকার মানুষরা তাকে নিয়ে যাওয়ার জন্য কি করে রাখে, তোয়াজ করে রাখে। তাই সৈয়দ মুস্তাফা আলী বলছেন যে 5 ওয়াক্তের নামাজ পড়ার পর বেহেকতের বর্ণনাতে ইলিশের প্রসঙ্গ না থাকায় তিনি যেতে রাজি নন। এরপর আমরা দেখতে পাচ্ছি যে আড্ডা গোত্রীয় মিশরী যে নিকর্ষী মহাশয়, সেই নিকর্ষী মহাশয় বলেন যে বাড়ির আড্ডায় মেল মেলে না, ছন্দ মেলে না, তাল মেলে না, একটার পর একটা কথার পিঠে কথা, তর্ক, এগুলো কিন্তু এই আড্ডাতে কিন্তু চলে আসে। এবং রাস্তার আড্ডার সঙ্গে বাড়ির আড্ডার যে তফাৎ, সেটাও কিন্তু তিনি এই লাইনের মধ্যেই কিন্তু বুঝিয়েছেন। অফিস, পশু বা কোনো ক্যাফেতে যদি আড্ডা বসে, তাহলে আমরা যেভাবে আড্ডা মারি, যেভাবে খগের খাঁ করি, লোককে মজা করি, কাউকে হয়তো পেছনে খুব লাগি, সেরকমভাবে কিন্তু বাড়িতে আড্ডা মারলে কিন্তু সম্ভব নয়। এবং যেন পুরীর প্রসঙ্গ এখানে এসেছে, যে পুরীর প্রসঙ্গে কেন এসেছে, দেখো পুরীর মন্দির এবং পুরীর যে জায়গা, সেখানে কিন্তু জাতপাতের ব্যাপার নেই। পুরীর মন্দিরটা বাইরে থেকে সবাই দেখতে পারেন, একজন হিন্দু যেমন দেখতে পারেন, একজন মুসলিম দেখতে পারেন, একজন খ্রিস্টান দেখতে পারেন, জৈন, বৌদ্ধ, আমাদের দেশে বিদেশে যত জাতি আছে সবাই কিন্তু পুরীর মন্দির দেখতে পারেন। পুরীর মন্দিরের ভেতরে হয়তো প্রবেশ নিষেধ বাঙালি ছাড়া, কিন্তু সেখানে পুরীর যে সমুদ্র সৈকত, পুরীর যে মন্দির, সেটা দেখার জন্য, বাইরে থেকে দেখার জন্য কিন্তু কোনো জাতপাতের ব্যবস্থা নেই। তাই বলছে সবাই সেখানে ভাই, সবাই সেখানে নিজের আপনজন, সবাই সেখানে আদরে রয়েছে। এরপর দেখো কি বলছে, এবং সবচেয়ে বড় কথা, বাড়ির গিন্নি মুখ পোড়া মিনসেরা ওঠে না কেন, কখনো শুনিয়ে, কখনো অভ্যাসে, কখনো ইঙ্গিতে জানিয়ে অকারণে অকালে আড্ডার গলায় ছুরি চালাতে পারেন না। বলছি দেখো, বাড়ির যে গিন্নি, তারা কি করে, বাড়ির যে কর্তা এবং বাড়ির যে গিন্নি, বাড়ির গিন্নিকে মা, এবং সব থেকে বয়স্ক হয়তো ঠাকুমা যদি থাকে তাহলে সে। তাই বলছি, তারা বলছে মুখ পোড়া মিনসে, মিনসে শব্দের অর্থ হচ্ছে পুরুষ। তাই বলছি মুখ পোড়া মিনসেরা ওঠে না কেন, আড্ডা ছেড়ে উঠছে না কেন, কখনো শুনিয়ে বলে, কারণ আড্ডা হয়তো চলছে তো চলছেই, সময়ের সেখানে ধ্যান জ্ঞান কিছুই তেমন থাকে না। সেরকম হয়তো বাড়ির লোকের হয়তো সেই ঘরটা দরকার, বা বাড়ির লোক হয়তো কোনো কাজ করছে, তখন মুখ পোড়া মিনসেরা ওঠে না কেন, এই বলে যেন একটা ব্যঙ্গ, একটা বিদ্রুপ কিন্তু করে ওঠে। এবং কোথাও গিয়ে কথা শুনিয়েই যেন বাড়ির গিন্নিরা এই কথা বলেন। আবার কখনো অভ্যাসের দ্বারা বলে ফেলেন, বা ইঙ্গিতের দ্বারা বুঝিয়ে দেন যে আর আড্ডা দেওয়াটা ঠিক না, আড্ডাটা ছেড়ে এবার ওঠা উচিত। তাই বলছি যে সব থেকে বড় কথা, এটাই সব থেকে বড় কথা, কারণ এর ওপরে কোনো কথা হয় না যে কোনো বাড়িতে হয়তো আড্ডা চলছে, কিন্তু সেই আড্ডাটা বন্ধ করবার জন্য বলছে যে মুখ পোড়া মিনসেরা কেন উঠছে না, এখনো অব্দি কেন উঠছে না, এই কথাটা কেউ শুনিয়ে শুনিয়ে হয়তো বলছে, যারা আড্ডা মারছে তাদেরকে শুনিয়ে শুনিয়ে বলছে সেই বাড়ির গিন্নি, বা বলা যায় যে অভ্যাসের দ্বারা বলে ফেলেছে, এরকমও হয়। আবার
কি হয় যে ইঙ্গিতের দ্বারা বুঝিয়ে দেয়। হয়তো কিছু হয়তো বলতে গেল, সে হয়তো শুনলই না, ইগনোর করলো, এই যে বিষয়গুলো অবহেলা করলো, এই যে বিষয়গুলো এই ইঙ্গিতে জানিয়ে দেন যে আর আড্ডা দেওয়াটা ঠিক না। তাই কারণে অকারণে বলছে, কারণে অকারণে অকালে মানে কোনো কাল সময় নির্দিষ্ট নেই, অকারণে কি করছে দেখো, আড্ডায় গলায় ছুরি পড়ে, মানে আড্ডাটা সেখানে ভেঙে দিতে হয়। আড্ডা চালাতে পারেন না। আড্ডাটা কন্টিনিউয়াস যে সময় ধরে চলছিল, হয়তো 5 ঘন্টা ধরে হয়তো একটা টপিক নিয়ে আলোচনা চলছে, বা কথায় পিঠে কথা হয়েই যাচ্ছে, এরকম অবস্থাতে দেখতে পাওয়া যায় যে যখন বাড়ির কর্তারা বলছে, বাড়ির গিন্নিরা বলছে যে মুখ পুরা মিনসেরা কেন ওঠে না, কথাটা যখন শুনিয়ে বলছে, বা কথাটা অভ্যাসের দ্বারা বলছে, বা বলা যায় যে ইঙ্গিতের দ্বারা বোঝাচ্ছে, তখন দেখতে পাওয়া যায় যে সেই যে আড্ডাটা চলছিল, সেই আড্ডাটা সেই মাঝপথেই যেন থেমে যায়, এবং আড্ডাটার যেন গলায় ছুরি পড়ে, আড্ডাটা ভেঙে যায়। তার যে দেখো দেখিনি, দিব্যি ক্যাফেতে বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিচ্ছ, পছন্দ মাফিক মমলেট কাটলেট খাচ্ছ, আড্ডা জমজমাট ভরভরাট, কেউ বাড়িতে যাবার নামটি করছে না, কারোর গিন্নি এসে উপস্থিত হবেন সে ভয়ও নেই, আর কি চাই। তাই বলতে বাইরের আড্ডার সঙ্গে ভেতরের আড্ডার যে একটা তফাৎ থাকেই, সেটা সৈয়দ মুস্তফা আলী যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে বলছেন যে বাড়িতে যদি আড্ডা দেওয়া হয় তাহলে কিন্তু মাঝপথে আড্ডা কিন্তু ভেঙে যেতে পারে। যদি বাড়ির গিন্নি বলে ওঠেন যে মুখ পোড়া মিনসেরা কেন উঠছে না, অভ্যাসের দ্বারা বা ইঙ্গিতের দ্বারা বা কথা শুনিয়ে, তখন কিন্তু সেই আড্ডাটা মাঝপথেই ভেঙে যেতে হয়। তার চেয়ে তো ভালো বাইরের যে আড্ডাটা আমাদের জমে, যে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিচ্ছে, পছন্দ মাফিক খাবার পাচ্ছে, মামলেট পাচ্ছে, সেখানে কাটলেট পাচ্ছে খাওয়ার জন্য, আড্ডাটা জমজমাট ভরভরাট, মানে হচ্ছে যেন ভরে ওঠে। সেই জমজমাটি যে সেই আড্ডা ছেড়ে যাওয়ার নামটুকুনিও কেউ নেয় না, বাড়ি যাবার কোনো তাড়া যাদের থাকে না, সেই আড্ডাবাজদের কথা সৈয়দ মুস্তফা আলী এখানে বলছেন। যে বাড়ির থেকে তো দিব্যি ক্যাফেই ভালো, ক্যাফেতে গিয়ে যখন আমরা ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিচ্ছি, তখন তো আমাদের কারোর গিন্নি গিয়ে উপস্থিত হবেন না এটা বলার জন্য যে মুখ পুরা মিনসেরা কেন উঠছে না, তাই সেই ভয়টাও নেই। তাই আর কি চাই, মানে জীবনে এই আড্ডার থেকে বড় আর কি হতে পারে, তাই বলছে যে আর কি চাই জীবনে, আড্ডাটাই কিছু মানুষের কাছে যেন বাঁচার রসদ। সেটাই সৈয়দ মুস্তফা আলী তার লেখনীর দ্বারা, তার বহু ভাষা দ্বারা সেই লেখাটাই যেন লিখে গেছেন। এরপর দেখো কি বলছে। আচ্ছা, পছন্দ মাফিক মামলেট কাটলেট খাচ্ছ, আড্ডা জমজমাট ভরভরাট, কেউ বাড়ি যাবার নামটি করছে না, কেউ গিন্নি এসে উপস্থিত হবেন সে ভয়ও নেই। মানে দেখো যে বাড়ির সঙ্গে রাস্তার আড্ডার একটি তফাৎ তো রয়েছে, সেটাই সৈয়দ মুস্তফা আলী কোথাও গিয়ে বলছেন। এবং আড্ডাটা যে সর্বোপরি প্রত্যেকের জীবনে আড্ডা দেওয়াটা একটা বাঁচার রসদ, একটা বলা যায় যে মন ভালো করার একটা পদ্ধতি, এবং অনেক কিছু সে আড্ডা থেকে যেমন আমরা জানতে পারি, আবার অনেক তথ্য কিন্তু বিস্তার লাভও করে সেই আড্ডার দ্বারা। তাই আড্ডা দেওয়া সর্বদাই উচিত, সেটা বাড়িতে হোক কিংবা রাস্তায়। কিন্তু আড্ডা দেওয়ার পদ্ধতিতে যদি বাধা পড়ে, তাহলে সৈয়দ মুস্তফা আলী বলছেন যে বাড়ির গিন্নিরা যদি বলেন যে ইঙ্গিতের দ্বারা বোঝান, বা অভ্যাসের দ্বারা বলে ফেলেন, বা কখনো শুনিয়েই বলেন যে মুখ পোড়া মিনসেরা কেন উঠছে না। তাই বাড়িতে ঘন্টার পর ঘন্টা আড্ডা দেওয়ার চাইতে ক্যাফেতে ঘন্টার পর ঘন্টা আড্ডা দেওয়া অনেক ভালো। কারণ ক্যাফেতে হাতের কাছে পছন্দের মতো যেটা অর্ডার করবে সেটাই দিয়ে যাবে, আবার পছন্দের মতো মামলেট দিয়ে যাবে, কাটলেট দিয়ে যাবে, সেই সব খেয়ে আবার কিন্তু নতুন উন্মাদনায় কিন্তু আড্ডাটা বিস্তার লাভ করা যায়। সেখানে কারোর বাড়ির গিন্নি এসে বলতে পারে না
যে পোড়া যে মুখ পোড়া মিনসেরা কেন উঠছে না। আবার দেখতে পাওয়া যায় যে কারোর গিন্নি সেখানে উপস্থিত হবেন না বলে সে ভয়টাও নেই যে মাঝপথে আড্ডাটা থেমে যেতে পারে বা আড্ডাটা ভেঙে যেতে পারে, বা আড্ডার গলায় যে ছুরি বসানো বা ছুরি চালানো সেটারও ভয় থাকে না। আর কি চাই জীবনে? আর এর থেকে ভালো, এর থেকে উৎকৃষ্ট পরিমাণে আর কি হতে পারে? এরপর দেখো কি বলছে, শতকরা 90 জন কায়রোবাসী আড্ডাবাজ। 90টা জন, একটা কায়রো, একটা ছোট্ট শহরে 90 জনই আড্ডাবাজ যখন, আর 10 আনা পরিমাণ অর্ধেক জীবন কাটায় ক্যাফেতে বসে আড্ডা মেরে। বলছে দেখো যে শতকরা, শতকরা কেন বলছে দেখো, কারণ দেখতে পাওয়া যায় যে কায়রোবাসীরা বলছেন যে তারা সব থেকে বেশি নাকি আড্ডা মারতে পারে, এবং সেই আড্ডার জায়গা থেকেই বলছেন যে শতকরা পরিমাণে 100 জনের মধ্যে 90 জনই কি করে? আড্ডাবাজ। কায়রোবাসীর আড্ডাবাজ, তাদের কাছে আড্ডাটাই সব থেকে মূল কাজ। তাই বলছে শতকরা 90 জন, মানে 100 জনের মধ্যে 90 জনই সেই আড্ডাবাজ। এবং আর যে 10 আনা পড়ে থাকে বা 10 জন পড়ে থাকে, সরি, সেই 10 আনা পরিমাণ অর্ধেক জীবন কাটায়, অর্ধেক জীবনই কাটিয়ে দেয় ক্যাফেতে বসে আড্ডা মেরে। এরপর দেখো কি বলছে, বলছে আমাদের আড্ডা বসতো ক্যাফে দ্য নীল বা নীল নদ ক্যাফেতে। তাই বলছে যে শতকরা পরিমাণে 100 জনের মধ্যে 90 জন কায়রোবাসী কি করছে? আড্ডাবাজ। তারা আড্ডা মারে এবং তার যে 10 আনা পরিমাণ জীবন, জীবনের যে 100 ভাগের মধ্যে 100% মধ্যে 10 আনা জীবনই তারা কাটিয়ে দিচ্ছে কিভাবে? যে আড্ডা মেরে। আড্ডার মাধ্যমেই তারা পুরো জীবনটা অতিবাহিত করছে, কারণ তাদের কাছে আড্ডাটাই সর্বোৎকৃষ্ট পরিমাণে জরুরি একটি পরিষেবা, তাই আড্ডাটা তাদেরকে দিতেই হবে। এবং বলছে দেখো আমাদের আড্ডা বসতো দ্য ক্যাফে নীল বা নীল নদের ক্যাফেতে, নীল নদ ক্যাফেতে। এটা একটা ক্যাফে, হয়তো সেই কায়রো প্রদেশের হয়তো খুব জনপ্রিয় বা উৎকৃষ্ট পরিমাণে, বা আমরা বলতে পারি যে যে হয়তো এটা খুব নামকরা একটি ক্যাফে। সেই ক্যাফেতে লেখক এবং লেখকের যে বন্ধু তারা যেন আড্ডা মারত। কফির দাম 6 পয়সা, ফি পাওয়ার, ফি 75। বলছে কফির দাম নিত 6 পয়সা করে, 6 পয়সা করে কফির দাম নিত, এবং রাবড়ির মতন ঘন, কিন্তু দুধ চাইলে চিত্তির। বলছে রাবড়ির মতো ঘন ছিল সেই কফিটা, কিন্তু দুধ চাইলে সেই চিত্তির, মানে নামে মাত্র একটুখানি তুলে হয়তো দুধ দিচ্ছে এরকম। সবাই কালো কফি খায়, তাই দুধের কোনো ব্যবস্থাই নেই। বলছে কায়রো প্রদেশে সবাই কি করে? ব্ল্যাক কফি খায়, কালো কফি খায়, তাই দুধেরও যে ব্যবস্থা রাখাটা প্রয়োজন, অনেকে তো দুধ কফিও খেতে পারে। সেই প্রসঙ্গটাই সৈয়দ মুস্তফা আলী তার আড্ডা নামক প্রসঙ্গতে এনেছেন। বলছে যে দুধের যে কফি, সেই দুধ কফি কেউই খায় না, খায় ব্ল্যাক কফি বা কালো কফি। তাই রাবড়ির মতো হয়তো ঘন কফি, কিন্তু দুধ চাইলে চিত্তর, মানে সেখানেই যত কিপটামি, কারণ দুধ তারা রাখেন না। কিচ্ছু ঘাবড়াবেন না, দুদিনে অভ্যাস হয়ে যায়। তাই বলছে, এবার আশ্বাস দিচ্ছে সৈয়দ মুস্তফা আলী আড্ডা নামক গদ্যে যে এতে ঘাবড়ানোর মতো কিছু হয়নি, কারণ ঘাবড়ানোর মতো কিছুই না, কারণ দুদিনে অভ্যাস হয়ে যায়। মানুষ অভ্যাসের দাস, সেটা আমরাও জানি। তাই কবি বা লেখক বা সাংবাদিক হিসেবে সৈয়দ মুস্তফা আলীও সেটাই বলেছেন যে ঘাবড়ানোর মতো কিছুই হয়নি, কারণ এখানে সবাই কালো কফি খায় বলে আমাকেও কালো কফি খেতে হবে এরকমটা নয়। দুধ কফি পাওয়াই যায়, কিন্তু দুধ চাইলে একদম নিমিত্ত মাত্র পাওয়া যায়,
কিন্তু তাতেও কোনো অসুবিধা নেই, এ তো অভ্যাস হয়ে যায়। কালো কফি খেলে রং ভি ফর্সা হয়। এবার কি বলছে দেখো, যে কালো কফি যদি আমরা খাই তাহলে আমাদের যে গায়ের যে বর্ণ, সেই গায়ের বর্ণ কি হবে? ফর্সা হবে। এইটা বলছে কবি। আদতেও কি তাই হয়? আদতেও তাই হয় না, কিন্তু কবি হয়তো নিজেকে একটু গুছিয়ে নেওয়ার জন্য বা অভ্যস্ত করার জন্যই এই কথাটা বলছেন। কারণ সবাই আমরা চাই যে পরিষ্কার হব, সবাই আমরা চাই উজ্জ্বল হব, তাই বলছে যে এখানে ঘাবড়ানোর মতো কিছু হয়নি। এই কায়রোবাসীরা যারা 100 জনের মধ্যে বা শতাংশ জনের মধ্যে 90 জনই আড্ডাবাজ, এবং তারা তাদের 10 আনা জীবনই তারা অতিবাহিত করে সে আড্ডা মেরেই। তখন দেখতে পাওয়া যায় যে কায়রোবাসীর সঙ্গে কবির যে পাঠকের যে পাঠকের নয়, কবিদের বা কবির বন্ধুদের যে আড্ডা, সেই আড্ডার প্রসঙ্গ এনে লেখক সৈয়দ মুস্তফা আলী বলছেন যে আমাদেরও আড্ডা বসতো। কোথায় আড্ডা বসতো? নীল নদের ক্যাফেতে। কারণ বাড়িতে আড্ডা মারার তো প্রসঙ্গ আমরা দেখলামই একটু আগে পড়ে, যে বাড়িতে আড্ডা মারতে গেলে কি হয়, বাড়ির যে গিন্নিরা তারা মুখ পোড়া মিনসে বলে ওঠেন, এবং সেটা কখনো কখনো শুনেই বলে ওঠেন, আবার কখনো কখনো দেখতে পাওয়া যায় যে অভ্যাসে ইঙ্গিতে বলে ওঠেন, বা কারণে অকারণে তাতে কি হয়, কোনো কারণ ছাড়াই গলাতে কি পড়ে? আড্ডার গলা যেটা, সেই গলাতে ছুরি পড়ে, অর্থাৎ আড্ডাটা ভেঙে যায়। এবং সেই ভেঙে যাওয়া আড্ডা আর কখনোই কিন্তু জোরে না, বা সেই প্রসঙ্গ আবার আলোচনা হয় না। সে উন্মাদনা রেস থাকলেও হুট করেই আড্ডা ভেঙে ফেলতে হয়। তাই বলছে এর চেয়ে তো দিব্যি বাইরেই ভালো। আমরা বাইরে কি করি? আমরা যখন ক্যাফেতে আড্ডা মারি তখন কি হয়? তখন সেখানে বাড়ি যাওয়ার যেরকম তাড়া থাকে না, আবার ঘন্টার পর ঘন্টা আমরা আড্ডা মারতেই থাকি, এবং দেখতে পাওয়া যায় যে সেখানে কারোর বাড়ির গিন্নিও আসে না, সেই ভয়টাও থাকে না। ফলে আড্ডা যে হুট করে বন্ধ হয়ে যাবে বা আড্ডার গলাতে ছুরি পড়বে, সেটাও নয়। সেরকমই বলছে যে 90% জনই কায়রোবাসী আড্ডাবাজ। তারা আড্ডা দিতে এতটাই ভালোবাসে, তাই বলছে যে 100 জনের মধ্যে 90 জনই আড্ডাবাজ। কিন্তু তার যে জীবন, তাদের জীবনের 10 আনা পরিমাণই অর্ধেক জীবন কাটিয়ে দেয় সে আড্ডা মেরেই তারা বেশিরভাগ জীবন অতিবাহিত করে। আমাদের আড্ডা বসতো ক্যাফে দ্য নীল নদের বলে যে ক্যাফে, একটি উল্লেখযোগ্য ক্যাফে। সেখানে সেখানে আমরা বলতে পারি যে সাহিত্যিক হিসেবে লেখক হিসাবে সৈয়দ মুস্তফা আলী এবং তার বন্ধুরা গিয়ে আড্ডা মারত। কফির দাম 6 পয়সা করে কফির দাম নিত। এবং দেখতে পাওয়া যায় যে কায়রোবাসীরা তারা কেউই কিন্তু দুধ কফি খান না, তারা কি খান? কালো কফি খান। কারণ কালো কফি খেলে কি হবে? কালো কফি খেলে আমাদের যে রং, সেই রংটা কোথাও গিয়ে পরিষ্কার হবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমরা প্রথম থেকে যখন আমরা দেখলাম, বা আগের দিনের ক্লাসেও আমরা যখন পড়লাম, সেখানেও আমরা দেখলাম যে আড্ডা প্রত্যেকটা দেশেই হয় এবং নিজ নিজ স্টাইলে হয়, নিজ নিজ ধরনে হয়। এবং বাঙালিরা ভাবে তারা সব থেকে উৎকৃষ্ট পরিমাণে আড্ডা মারে, তাদের বাইরে আর কেউ সেরকম আড্ডা মারতে পারে না। কিন্তু কায়রোবাসী ভাবছে তারাই সব থেকে বেশি কি করে, তারাই সব থেকে উৎকৃষ্ট পরিমাণে তারাই নাকি আড্ডা দিতে পারে, আর কেউ জানে না। এই যে তুলনা, এই তুলনা থেকে কবি বারবার করে উঠে আসছে কার কথা? আড্ডার কথা উঠে আসছে। এবং দেখতে পাওয়া যায় যে কায়রোর যে আড্ডা, সেটা কিন্তু রাস্তায় থাকে না। বলা ভালো যে রাস্তায় কোনো প্রকারের আড্ডা কিন্তু হয় না।
যেটা কিন্তু বাঙালিদের বাড়িতে বা বাঙালিদের কালচারের মধ্যে কিন্তু যায়। কারণ বাঙালিরা আড্ডা কোথাওই ছাড়ে না, যেমন বাইরে ছাড়ে না তেমনই কিন্তু বাড়িতেও কিন্তু ছাড়ে না। এবং দেখতে পাওয়া যায় যে বাঙালিরা তাদের বাড়িতে যখন কি করে, বাড়িতে যখন আড্ডা দিতে শুরু করে তখন সেখানে বাঙালিদের সব থেকে প্রিয় যে ভোজন রস সেটা কিন্তু সর্বক্ষেত্রে কিন্তু বজায় থাকে, যেটা কায়রোর বাড়িতে বা কায়রো প্রদেশের কারোর বাড়িতে কিন্তু উপস্থিত থাকে না। এই যে তুলনাগুলো, ছোট ছোট তুলনা, সেটা কিন্তু সৈয়দ মুস্তাফা আলী তার লেখনীর মাধ্যমে কিন্তু আমাদের জানিয়েছেন আড্ডা নামক গদ্যে। এবং বলছেন দেখো যে কায়রোর আড্ডা কখনোই বাড়িতে হয় না, কিন্তু বাঙালিরা তো আড্ডা বাড়িতেই দেয়, বাইরে তো দেয় কিন্তু তার সঙ্গে কিন্তু বাড়িতেও দেয়। এবং বাড়িতে আড্ডা মানেই হচ্ছে সেখানে নানা রকম সুন্দর সুন্দর খাবার থাকবে। এবং সেই খাবারের প্রসঙ্গ আনতে গিয়ে যেমন পানের প্রসঙ্গ এসেছে, তেমন আঁশের প্রসঙ্গ এসেছে, তেমনই খিচুড়ির প্রসঙ্গ এসেছে। এবং সর্বপ্রেক্ষা উৎকৃষ্ট পরিমাণে সবথেকে সুন্দর দেখতে এবং সর্বপ্রিয় সকলের যে মাছ, সেই ইলিশের প্রসঙ্গ এসেছে। তার জন্য ক্ষমাও চেয়ে নিয়েছেন পাঠকের কাছে, সুশীল পাঠকের কাছে সৈয়দ মুস্তাফা আলী। কিন্তু এটাও তার সঙ্গে জানিয়েছেন যে তার দুর্বলতা হচ্ছে সেই মাছ, তাই যেখানে ইলিশের প্রসঙ্গ থাকে না সেখানে সৈয়দ মুস্তাফা আলী যেতে গড়রাজি। এবং আমরা দেখতে পেয়েছি যে যখন সৈয়দ মুস্তাফা আলী যেখানে ইলিশের প্রসঙ্গ থাকে না সেখানে যেহেতু যেতে চান না, তখন সেই যে আড্ডা, সেই আড্ডাতে সৈয়দ মুস্তাফা আলীকে নিয়ে যাওয়ার জন্য যেন সেখানকার মানুষরা বেশি একটু তোয়াজ করে রাখে, কাকে না, লেখককে। এবং আটটা গোত্রীয় যে মিশরীয়, তারও একটি প্রসঙ্গ এসেছে নিকর্ষী মহাশয়। তিনি বলছেন যে আড্ডার বাড়ির আড্ডার কিন্তু মেল মেলে না, ছন্দ মেলে না, তাল মেলে না। এবং তার সঙ্গে এটাও বলেছে যে আড্ডা ক্যাফেতে যদি বসে সেখানে কি হয়, খয়ের খা হয়, খয়ের খা কিন্তু বানাতে পারে না। কিন্তু আমরা এরপর যে প্রসঙ্গটা আমরা আজকের ক্লাসে পেলাম সেটা হচ্ছে যে পুরীর মন্দির, সেখানে জাতপাত বলে কিছু থাকে না, সবই ভাই, সবাই মানুষ, সেই প্রসঙ্গটা এসেছে কিন্তু। এবং আমরা দেখতে পেলাম যে এই যে শিল্পী হিসাবে এই যে পাঠক হিসাবে আমরা যখন আড্ডা দেখতে পাই যে কারোর বাড়িতে যখন আড্ডা হয়, কারোর বাড়িতে, তখন তাদের বাড়ির যে গিন্নেরা, তাদের বাড়ির যে গিন্নি, তারা বলে ওঠেন যে মুখ পোড়া মিনসেরা ওঠে না, এখনো অব্দি আড্ডা দিয়েই যাচ্ছে। এটা কখনো কখনো শুনিয়ে বলে, কখনো কখনো অভ্যাসের দ্বারা বলে ফেলে, আবার কখনো কখনো ইঙ্গিতের দ্বারা বুঝিয়ে দেন। কিন্তু তাতে কি হয়, তাতে হঠাৎ করেই কিন্তু আড্ডাটা ভেঙে যায়। এবং দেখতে পাওয়া যায় যে ক্যাফেতে সেই আড্ডাটাই যদি বসে তাহলে ঘন্টার পর ঘন্টা চলতে থাকে। সেখানে কারোর পছন্দ মতো মামলেট আসছে, কারোর পছন্দ মতো কাটলেট আসছে, আবার কারোর পছন্দের মতো কি হচ্ছে যে আড্ডাটা কিন্তু চলেই যাচ্ছে, জমাটি আড্ডা হচ্ছে। সেখানে বাড়ি যাওয়ার কোনো তাড়া থাকছে না। এবং কি হচ্ছে, এবং কারোর গিন্নি এসেও কিন্তু সেখানে উপস্থিত হচ্ছেন না, সেই ভয়টাও থাকছে না যে আড্ডা এবারে হয়তো শেষ করে দিতে হতে পারে বা এবারে হয়তো ভেঙে দিতে হতে পারে। এই যে প্রসঙ্গগুলো, এই যে ছোট ছোট তুলনাগুলি, সেগুলি কিন্তু সৈয়দ মুস্তাফা আলী বাঙালি জাতির সঙ্গে কায়রো জাতির যে তফাৎ, সেই তফাৎ তার লেখনীর মাধ্যমে কিন্তু স্পষ্ট করে দিয়েছেন। এবং তিনি আরও জানিয়েছেন যে এই যে কায়রোবাসীরা, তারা শতকরা 90% মানুষই কিন্তু আড্ডাবাজ। তারা তাদের জীবনে 10 আনা পর্যন্ত পরিমাণ জীবনে তারা আড্ডা মেরেই কাটিয়ে দেন। এবং তারা আড্ডাটা মারেন কোথায়, ক্যাফে দিকে আড্ডা মারেন। কারণ তাদের সেই ক্যাফে প্রদেশের মানুষদের কিন্তু কি হচ্ছে, ক্যাফে প্রদেশের মানুষদের বাড়িতে কিন্তু আড্ডা দেওয়ার কিন্তু কোনো রীতি নেই।
এবং সেই প্রসঙ্গে তিনি এই কথাটিও বলেছেন যে আমাদের অর্থাৎ লেখকের যে আড্ডা, সেই আড্ডাটা বসতো কোথায় না, নীলনদ ক্যাফেতে বা দ্য ক্যাফে অফ নীলে, ক্যাফেটা নীলে। এবং সেই যে কফির দাম, সেই যে কফির প্রসঙ্গ এসেছে যে আমরা বাঙালি জাতি হিসাবে আমরা সবসময় কি করি, আমরা যখন কফি খাই, আমরা খুব কম জন আছি যারা ব্ল্যাক কফি খাই। আমরা বেশিরভাগ দুধ কফি খেতেই বেশি পছন্দ করি, কিন্তু কায়রোবাসীরা তারা কি করে, তারা কিন্তু দেখতে পাওয়া যায় যে তারা দুধ কফি কেউই খায় না, তারা কালো কফি খায়। এবং রাবড়ির মতো একদম ঘন কি হয়, ঘন হয় তাদের যে ঘন একদম কফি হয়। এবং সেই কফিতে কি হয়, দুধ কিন্তু থাকে না, দুধ চাইতে গেলে তখন চিত্তের পরিমাণে একটু পরিমাণে দেয়, কিন্তু তাতে ঘাবড়ানোর যে কিছু নেই, সেটাও যে দুদিনের মধ্যে অভ্যাস হয়ে যায়, সেই আশ্বাসটাও কিন্তু সৈয়দ মুস্তাফা আলী দিয়েছেন। এবং কালো কফি খেলে যে রঙটাও আমাদের গায়ের রঙও যে ফর্সা হয়, সেই আশ্বাসও কিন্তু কবি দিয়েছেন। এবং তিনি এই যে তুলনা, সেটাও কিন্তু সুন্দরভাবে তার লেখনীর মাধ্যমে কিন্তু স্পষ্ট করে দিয়েছেন। আজকের ক্লাসটি আমাদের এখানেই শেষ হচ্ছে। তোমাদের কোথাও অসুবিধা হলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে।